সিডনি শেলডনের টেল মি ইয়োর ড্রিমস একটা বই যা পড়লে না রাতের ঘুম উড়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ। একটা মেয়ের গল্প যার জীবনটা হঠাৎ করেই যেন ওলটপালট হয়ে যায়। অ্যাশলি প্যাটারসন, তাই তো? কম্পিউটার গ্রাফিক্স আর্টিস্ট। একদম। সে ফিল করতে শুরু করে কেউ যেন ওকে ফলো করছে, মানে একটা অদ্ভুত ভয়ে ওকে তাড়া করে বেড়ায়। ভয়? কিরকম ভয়? এই যেমন বাড়ি ফিরে দেখছে ঘরের আলো জ্বলছে অথচ ও নেভিয়ে গেছিল, বা ধরো ওর জিনিসপত্র কে যেন নাড়াচাড়া করেছে। বেশ ভয়ের কিন্তু। উফ! আর এর মধ্যেই তো শুরু হয় আসল খেলা, ওই সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা। হ্যাঁ, পরপর বেশ কয়েকজন পুরুষ খুন হয়। জিম ক্লিয়ারি, ডেনিস টিবল, আরও কয়েকজন। আর প্রতিবারই খুনের পদ্ধতিটা একই রকম ড্রিম শো। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেকটা ক্রাইম সিনে অ্যাশলির ডিএনএ ওর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাচ্ছে, সমস্ত প্রমাণ ওর দিকে। ঠিক, কিন্তু মজাটা হলো অ্যাশলির নাকি এই খুনগুলোর ব্যাপারে কিছুই মনে নেই। কয়েকটা ক্ষেত্রে তো ওর কাছে অ্যালিবাইও ছিল। কি বলছো? তাহলে কিভাবে সম্ভব? এখানেই তো গল্পের আসল টুইস্ট। তদন্তে জানা যায় অ্যাশলি আসলে একটা মানসিক সমস্যায় ভুগছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, সংক্ষেপে এমপিডি। মাল্টিপল পার্সোনালিটি? ওর ভেতরে আরও কেউ আছে? হ্যাঁ, আরও দুজন। দুটো সম্পূর্ণ আলাদা সত্তা ওর নিজের অজান্তেই ওর মধ্যে বাস করে। দুজন? কারা তারা? একজন হলো টনি প্রেসকট, এ একেবারে যাকে বলে ডাকাবুকো টাইপের একজন ব্রিটিশ গায়িকা। বেশ বোল্ড, পুরুষদের ওপর তার ভীষণ রাগ। আচ্ছা, আর দ্বিতীয়জন? সে হলো অ্যালেট পিটার্স, টনির ঠিক উল্টো। খুব লাজুক, চুপচাপ, ইটালিয়ান, ছবি আঁকতে ভালোবাসে। তার এই টনি বা অ্যালেট এরাই কি খুনগুলো করছিল? মনে করা হচ্ছে তাই। বইটাতে দেখানো হয় অ্যাশলি যখনই খুব স্ট্রেসের মধ্যে পড়ে বা ওর অতীতের কোনো খারাপ স্মৃতি মনে পড়ে, তখনই এই অন্য সত্তাগুলো টনি বা অ্যালেট বেরিয়ে আসে আর ওর শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। অতীতের খারাপ স্মৃতি? হ্যাঁ, জানা যায় যে ছোটবেলায় ও ওর বাবার কাছে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনাই ওর এমপিডির মূল কারণ। এই অল্টার ইগোগুলো আসলে ওর ভেতরের কষ্ট, রাগ এগুলো বেরোনোর একটা পথ। ও, বুঝতে পারছি। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। তাহলে কোর্টে কি হলো? লম্বা বিচার চলে, সাইকিয়াট্রিস্টরা সাক্ষ্য দেন। শেষ পর্যন্ত ওকে মানসিক অসুস্থতার কারণে দোষী সাব্যস্ত করা হয় না, নট গিল্টি বাই রিজন অফ ইনসাইনিটি। চিকিৎসার জন্য পাঠানো হয় নিশ্চয়ই? একদম। কেনেকটিকাটের একটা স্পেশাল মেন্টাল হসপিটালে। সেখানে ডক্টর কেলার, ডক্টর লিউসন এদের তত্ত্বাবধানে ওর ট্রিটমেন্ট চলে। উদ্দেশ্য ছিল একটাই, অ্যাশলি, টনি আর অ্যালেটকে মিলিয়ে একটা সুস্থ মানুষ তৈরি করা, ইন্টিগ্রেশন যাকে বলে। চিকিৎসা কি সফল হয়েছিল? অ্যাশলি কি সেরে উঠেছিল? বইয়ের ওই অংশটা পড়লে মনে হবে হ্যাঁ, সফল। অ্যাশলি সুস্থ হয়ে ওঠে। ওর ভেতরের অন্য সত্তাগুলো যেন মিলিয়ে গেছে। ওকে হাসপাতাল থেকে ছেড়েই দেওয়া হয়। যাক, তাহলে তো ভালোই। নতুন জীবন শুরু করতে পারবে। অ্যাশলিও সেটাই ভাবে, নতুন করে সব শুরু করার স্বপ্ন নিয়ে একটা ট্রেনে চাপে। কিন্তু কিন্তু আবার কি হলো? এখানেই সিডনি শেলডনের মাস্টার স্ট্রোক। ট্রেনের কামরায় বসে আনমনে অ্যাশলি একটা গান গুনগুন করতে শুরু করে। কোন গান? সেই গানটা যেটা ছিল টনি প্রেসকটের সবথেকে প্রিয় গান, অল অ্যারাউন্ড দ্য মালবেরি বুশ। কি বলছো? তার মানে কি টনি যায়নি? সে এখনো আছে? ঠিক এই প্রশ্নটাই শেলডন আমাদের মনে গেঁথে দিয়ে বইটা শেষ করেছেন। অ্যাশলি কি সত্যিই সুস্থ, নাকি টনি এখনও ওর ভেতরে লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায়? উফ, এটা ভাবলেই কেমন লাগছে। মানুষের পরিচয়ে, মানসিক সুস্থতা, এসব নিয়ে বিরাট একটা প্রশ্ন তুলে দেয় বইটা। আমরা কি সত্যিই নিজেদের মনের সব অন্ধকার দিক জয় করতে পারি? সেটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? শেলডন উত্তরটা দেননি, ভাবনার ভারটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।